আচ্ছা, আমরা গত ক্লাসে সমাবর্তন পড়তেছিলাম। ইভেন আমরা এটাও জানছি যে সমাবর্তন টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট না ইন্টারের জন্য। ইভেন এখান থেকে ম্যাথও কম আসে। তো সমাবর্তন টপিকটা আমি যখন ধরছি তখন শেষ করে দিই। হ্যাঁ, তো সমাবর্তনের সংজ্ঞার মধ্যে আমাদের মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট সংজ্ঞা এখন পড়তে হবে। যেমন অসমবর্তিত আলো কাকে বলে? অসমবর্তিত আলো বলতে উৎস থেকে, এই যে আলোক উৎস থেকে যখন অনেকগুলো আলো বের হচ্ছে, অনেকগুলো আলোক তরঙ্গ বের হচ্ছে, এক একটা আলোক তরঙ্গ তো এক এক তল বরাবর কাজ করতেছে। কোনোটা এক্স ওয়াই তল বরাবর, কোনোটা জেড এক্স তল বরাবর, কোনোটা ওয়াই জেড তল বরাবর, অনেক অক্ষ বরাবর কাজ করতেছে, আর অনেক তল বরাবর কাজ করতেছে। এই অনেক তল বরাবর যখন উৎস থেকে মাত্রগুলো আলো সৃষ্টি হয়েছে, অনেক তল বরাবর যে আলোগুলা কাজ করতেছে, আলোক তরঙ্গ গুলা, এটাকে বলা হয় অসমবর্তিত আলো। ঠিক আছে, এখানে সংজ্ঞা লেখা আছে। সমবর্তিত আলো কি বলে? এই যে অনেক তল বরাবর, এই অনেক তল বরাবর যে আলোক তরঙ্গ গুলো কাজ করতেছে। হম, এটা একটা ক্যালাসের উপর পড়বে। এটা আমরা গত ক্লাসে কি বলছিলাম, টুরমেলিং ক্যালাস। ঠিক আছে, এই ক্যালাসের উপর পড়ার কারণে এই অনেকগুলো আলো এখান থেকে পাস করতে পারবে না, শুধু একটা মাত্র আলোক তরঙ্গ, শুধু একটা মাত্র আলোক তরঙ্গ এটা দিয়ে পাস করতে পারবে। হ্যাঁ, এই যে অনেকগুলো, একটা সময় কি ছিল, অনেকগুলো আলোক তরঙ্গ, এখন অনেকগুলো আলোক তরঙ্গ থেকে আমি ওই আলোক তরঙ্গ গুলোকে একটা মাত্র আলোক তরঙ্গ থেকে কি কনভার্ট করছি বলতে এই আলোগুলো এখানে এইদিকে চারপাশে বাড়িকে ঢুকে চলে আসছে, আবার বিপরীত দিকে চলে আসে, শুধু এই দিক দিয়ে একটা সরলাক্ষ আছে ক্যালাসের মধ্যে, ওইটা দিয়ে শুধু একটা মাত্র আলোক তরঙ্গ পাস করতে পারছে। আর ওইটাকে বলে সমবর্তিত আলো। তার মানে সমবর্তিত আলো কি, ওই মানে অনেক তল বরাবর কি বলে, এখন এই যে পাস করছে এই আলোক তরঙ্গটা, এই আলোক তরঙ্গটা কয় তল বরাবর কাজ করতেছে? অবশ্যই একটা তল বরাবর কাজ করতেছে, কারণ একটা মাত্র আলোক রশ্মি, একটা মাত্র আলোক তরঙ্গ এক তল বরাবর কাজ করতেছে। তো এটাকে আরেকটা নাম বলে তল সমবর্তিত আলো। তল সমবর্তিত আলো, এই যে আলো শুধুমাত্র একটি তলে কম্পিত থাকে তাকে সমবর্তিত আলো বলে। ঠিক আছে, আর কম্পন তল কাকে বলে? আলোক তরঙ্গের কণা সমূহ একটি তলে কম্পিত হয়। এই যে এই আলোটা এখানে একটা তল বরাবর কম্পিত হচ্ছে নিশ্চয়, এই আলোক তরঙ্গের মধ্যে কণাগুলা এই এই যে তলের উপর কম্পিত হয়, এটাকে বলা হয় কম্পন তল। ঠিক আছে, এগুলো ইজি পড়ার, এগুলো তেমন কিছু নেই। তা হচ্ছে দ্বৈত প্রতিসরণ। প্রতিসরণ এই জিনিসটা করতে হবে আমাদেরকে, এখান থেকে এমসিকিউ আসে বেশি, এমসিকিউ আসে আর সংজ্ঞাটা আসে বেশি। আচ্ছা, আমি এখানে নোট খাতা দেখে পড়া দিচ্ছি, কারণ এগুলো হিমেল ভাইয়ের নোট খাতা। ঠিক আছে, হিমেল ভাইয়ের নোট। তো হিমেল ভাই দেখে পড়া দিচ্ছি কারণ এগুলো আসলে এখান থেকে ইন্টার ইন্টার বেশি আসবে না, আর এখানে কঠিন কিছু না। ঠিক আছে, তো লিখে লিখে পড়ালে হুদায় সময় নষ্ট হবে। হ্যাঁ, তো সেই জন্য পড়া দিচ্ছি এভাবে। দ্বৈত প্রতিসরণ হচ্ছে, এখানে একটা ক্যালাস থাকবে, এটা টুনমেলিং ক্যালাস না আবার, এটা অন্য একটা ক্যালাস। এখানে অনেকগুলো আলো পড়বে, অনেকগুলো আলো পড়ার পর, যেহেতু এটা একটা ক্যালাস, এখানে একটা মাত্র সরলাক্ষ আছে, তার মানে এখান থেকে শুধু একটা আলো পাস করতে পারবে, মানে অনেকগুলো আলোক তরঙ্গ থেকে মাত্র একটা মাত্র আলোক তরঙ্গ পাস করতে পারবে। কিন্তু এটা এমন একটা ক্যালাস, এখান থেকে একটা আলোক তরঙ্গ পাস করার সময় ওই আলোক তরঙ্গটা, যে আলোক তরঙ্গটা পাস হওয়ার কথা একটা আলোক তরঙ্গ, ওই আলোক তরঙ্গটা আবার দুই দুই ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই ক্যালাসটা এমন ভাবে গঠিত, এই দুই ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই যে যে ক্যালাসটা মানে দুই ভাগে ভাগ করে দেয় এরকম একটা আলোক তরঙ্গকে পাস করার সময়, এই ক্যালাসটাকে বলা হয় দ্বৈত প্রতিসারক ক্যালাস। আর এই ঘটনাটাকে বলা হয় দ্বৈত প্রতিসারণ। ঠিক আছে, এখানে সংজ্ঞাটা লেখা আছে বইয়ের ভাষায়। আর দ্বৈত, এখান থেকে এমসিকিউটা আসে, মানে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্বৈত প্রতিসারক ক্যালাস গুলো কোনগুলা। হ্যাঁ, তো এটা আমরা একটা মনে রাখতে পারি, কুয়াকাটায় আইসা ক্যালাই। ঠিক আছে, কুয়াকাটায় আইসা ক্যালাই। কুয়াকাটা দিয়ে কি, কোয়ার্টস নামের ক্যালাস গুলো এরকম কাজ করে। তারপর হচ্ছে আইসা দিয়ে বলবো আইসল্যান্ড স্পার গুলো এই কাণ্ড দ্বৈত প্রতিসরণের ঘটনাটা ঘটায়। আর ক্যালাই দিয়ে হবে ক্যালসাইট। ক্যালসাইট হচ্ছে কি দ্বৈত প্রতিসরণের ঘটনাগুলো ঘটায়। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে কিন্তু এমসিকিউ ইম্পর্টেন্ট, দ্বৈত প্রতিসারক তাই প্রায় একটা এমসিকিউ থাকে ভূতালোক বিজ্ঞানে। তারপর কি, আচ্ছা, তারপর হচ্ছে আলোক সমাবর্তন তৈরির উপায়। আলোক সমাবর্তন তৈরির উপায় আলোক সমাবর্তন তৈরির উপায় আলোক সমাবর্তনকে নিম্নলিখিত উপায়ে তৈরি করা যায়। হ্যাঁ, প্রথমত হচ্ছে পোলারয়েডের মাধ্যমে সমাবর্তন করতে পারবো, তারপর হচ্ছে দ্বৈত প্রতিসরণের মাধ্যমে সমাবর্তন। আমাদের ইন্টার লাইফে এই দুইটাই আছে। ঠিক আছে, এই দুইটা 3 আর 4 এর কথা বলা নাই, প্রতিফলনের মাধ্যমে সমাবর্তন আর প্রতিসরণের মাধ্যমে সমাবর্তন, এইগুলোর কথা আমাদের ইন্টার লাইফে বলা নাই। ঠিক আছে, তো এগুলো পড়তে হবে না, আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে পোলারয়েডের মাধ্যমে সমাবর্তন, যেটা আমি গত ক্লাসে দেখা দিয়ে আসছি, আর দ্বৈত প্রতিসরণের মাধ্যমে সমাবর্তন, যেটা একটু আগে দেখাইলাম আর কি। ঠিক আছে, ওকে, তাহলে সমাবর্তন নিয়ে কয়েকটা ম্যাথ করে ফেলি। ঠিক আছে, এখানে কি লিখছে, পাশাপাশি দুটি পোলারয়েড, ওই যে গত ক্লাসে কিন্তু আমি দেখাইছি যে দুইটা পোলারয়েড এরকম সমান্তরালে অবস্থিত করবে। ঠিক আছে, পোলারয়েড একটি, এই পোলারয়েডের কাজ কি হবে, এই পোলারয়েডের কাজ হবে এই যে অসমবর্তিত আলোগুলোকে সমবর্তিত আলোতে পরিণত করা। আর এই পোলারয়েডের কাজ কি হবে, সমবর্তিত আলোকে মানে বিশ্লেষণ করা। ঠিক আছে, মানে তীব্রতা কত হবে না হবে এগুলা। আচ্ছা, পাশাপাশি দুটি পোলারয়েডের এক নির্দিষ্ট দূরত্বে এই যে এটা আর এটা সমান্তরালে অবস্থিত। আচ্ছা, এদের সরলরেখার মধ্যবর্তী কোণ,
সরলাক্ষ আর মধ্যবর্তী কোণ, এটা সরলাক্ষ এটা হলে আর এটা মধ্যবর্তী হলে এটাকে কি বলে, সরলাখের মধ্যবর্তী কোণকে আমরা থিটা, এই জায়গাটাকে থিটা বলছিলাম গত ক্লাসে, এগুলো পড়া দিয়ে আসি। তার মানে এই থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু এডিট করবো আমরা এটাকে, এটা কোনো কাজ নেই, এটা শুধু কাজ হচ্ছে এটাকে বসায় রাখবো যাতে অসমবর্তী আলোগুলো সমবর্তীতে আলোতে পরিণত হয়। একটি পোলারিটির উপর অসমবর্তীতে আলো, এই যে এটার উপর অসমবর্তী আলো আপতিত হয়ে অন্য পোলারিটি বের হয়ে যায়, এই পোলারিটি বের হয়ে গেছে। এখন বলছে নির্গত আলোর তীব্রতা আপতিত আলোর তীব্রতা কত গুণ, মানে যখন এইদিকে আসছে এই যে এই আলোটার তীব্রতা, আর বাইরে হচ্ছে I2, ঢুকছিল কিন্তু I0 দিয়ে, তীব্রতা I0 দিয়ে, আর বাইরে হচ্ছে I2 দিয়ে। এখন বলতেছে এই যে কি বলে I0 টা I2 এর কত গুণ, ঠিক আছে, সরি I2 টা হচ্ছে I0 এর কত গুণ। ওকে, আমরা অবশ্যই জানি I2 টা অবশ্যই I0 থেকে ছোট হবে, অবশ্যই I0 থেকে ছোট হবে। ঠিক আছে, কারণ কেন এগুলো গত ক্লাসে বুঝাই দিয়ে আসছি, আশা করি আর বলবো না। তারপর হচ্ছে মেলাসের সূত্র। মেলাসের সূত্র দিয়ে আমরা কি জানতাম, আমরা মেলাসের সূত্র দিয়ে জানতাম প্রথম পোলারিটি যখন বাইর হবে তখন এটা তীব্রতা I1 হয়ে যায়, আর I1 টা হচ্ছে I0 এর অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আর দ্বিতীয় পোলারিটি যখন বের হবে তখন তীব্রতা I2 হয়ে যায়, আর I2 টা হচ্ছে I1 cos স্কয়ার থিটা। ঠিক আছে, আমাদের তো লাগবে I2 আর I0 নেই, I1 এর কোনো কাজ নাই। ঠিক আছে, তার মানে আমরা এই যে I2 I1 cos স্কয়ার যেটা আছে, I2 is equal I1 cos স্কয়ার থিটা, এই I1 টাকে আমরা ইয়া বানিয়ে দিতে পারি না, I0 ডিভাইড বাই 2, এই যে I0 ডিভাইড বাই 2 cos স্কয়ার থিটা। তাহলে থিটার মান দেওয়া আছে, সবই দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা ইজিলি I2 এর মানটা বের করে বলবো। I2 টা এই পাশে রেখে তার মানে আমরা বুঝবো যে অর্থাৎ নির্গত আলোর তীব্রতা আপতিত আলোর তীব্রতা এত গুণ। এই যে I0 টা এই পাশে রেখে দিব, আর I2 টা এই পাশে রাখবো, 3/8 করবো। ঠিক আছে, মান বসাই দিলে হবে, এগুলো ইজি অঙ্ক একদম। তারপর হচ্ছে কি দুটি হয়ে গেল। আচ্ছা, এটার আগেরটা আর এটা সেম অঙ্ক। ঠিক আছে, আগেরটা আর এটা ফুল সেম অঙ্ক, ফুল সেম অঙ্ক, শুধু এখানে থিটার মান 60 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 60 ডিগ্রি, আর কোনো কিছু বেশ করে নেই। এই যে দুটি সমবর্তন ফলিকে সমান্তরাল এমন ভাবে রাখা হলো যেন দ্বিতীয়টি আলোক অক্ষ প্রথমটি আলোক অক্ষের সাথে কত 60 ডিগ্রি কোণে থাকে, তার মানে সরল অক্ষ ইয়ার আর মধ্যবর্তী কোণ দিয়ে দিছে। তারপর হচ্ছে কি কোনো অসমবর্তী আলো এই সজ্জায় এক প্রান্ত দিয়ে দিলে দিয়ে পাঠালে অপর প্রান্তের আলোক তীব্রতা অসমবর্তী আলো কত গুণ হবে, ওই যে আগেরটাই। ঠিক আছে, তাহলে এটা করে আশা আশা করে পারবি। তো এই গেল হচ্ছে আজ পড়া, মাত্র 7 মিনিটের লেকচার হয়েছে এটা। হ্যাঁ, এটা আমি কেন বাকি রাখছিলাম আমি নিজে জানি না, কোথায় বাকি রাখছিলাম এটা আমি আগের ক্লাসের সাথে অ্যাড করে যোগ করে দিতে পারতাম। তো এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারের উপর পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তাহলে বিদায়, এই চ্যাপ্টার ফুল শেষ। আর আরেকটা সূত্র আছে বিউস্টারের সূত্র, ওটা আসলে আসে না, আর এটা পড়াও লাগবে না। ঠিক আছে, ইন্টারের জন্য এটা পড়া লাগবে না আপাতত। ভূতাত্ত্বিক বিজ্ঞান এতটুকু শেষ।